কৃষিকাজ বা পশুপালন এই শব্দগুলো শুনলে সাধারণত চোখের সামনে কি ভেসে ওঠে? মানে খুব স্বাভাবিকভাবেই হয়তো বিশাল কোনো সবুজ মাঠ, তাই না? একদম। বিশাল সবুজ প্রান্তর, সেখানে হয়তো ট্র্যাক্টর চলছে। হ্যাঁ, অথবা সারি সারি গোয়ালঘর, যেখানে খুব যত্ন করে গরুর পালন করা হচ্ছে। ঠিক তাই। আর মানুষ হিসেবে আমরা নিজেদের এই ভেবে বেশ গর্বিত মনে করি যে আম, আমরাই বোধহয় প্রকৃতির একমাত্র প্রাণী যারা অন্য জীবজন্তুকে নিজেদের প্রয়োজনে লালন পালন করতে শিখেছে। আসলে একটা সুশৃঙ্খল খামার তৈরি করা বা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা, এগুলোকে তো আমরা মানুষের একচেটিয়া বুদ্ধিমত্তার প্রমাণ হিসেবেই ধরে নিই। হ্যাঁ, কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি যা বলতে পারেন আমাদের এই অহংকারকে পুরোপুরি ভেঙে দেবে। দারুণ একটা টপিক আজ। আমরা তো ভাবি শুধু মানুষই গরু ছাগল পোষে, কিন্তু শুনলে অবাক হবেন আমাদের পায়ের নিচে ওই ঘাসের জঙ্গলে বা গাছের পাতায়। পিঁপড়েরা রীতিমতো গরুর পাল লালন পালন করছে। হ্যাঁ, আর শুধু লালন পালন নয়, প্রতিদিন নিয়ম করে তারা সেই গরুদের দুধ দহন করছে। অবিশ্বাস্য একটা ব্যাপার। তো কিভাবে এই পুরো কাজটা হয়, আজ আমরা সেটাই বিস্তারিত জানব। আচ্ছা, কৃষি বলতে আমরা যা বুঝি সেটা তো মানুষের খুব বেশি হলে ১০-১২ হাজার বছরের পুরনো আবিষ্কার, তাই না? ঠিক, কিন্তু এই পোকামাকড়দের দুনিয়ায় আহ, কৃষিকাজ চলছে কোটি কোটি বছর ধরে। আমি যখন আজকের সোর্স মেটেরিয়ালটা নিয়ে পড়ছিলাম, ওই যে ১৯ শতকের প্রকৃতি পর্যবেক্ষণের লেখাটা। হ্যাঁ একদম, সেখানে আঙ্কেল পল নামের এক চরিত্র তার ভাইপো ভাইজিদের এমেল, জুলস আর ক্লেয়ারকে বাগানের একটা এল্ডার ঝোপের কাছে নিয়ে যায়। প্রকৃতি চেনানোর জন্য, তাই তো? হ্যাঁ, আর সেখানেই এই পিঁপড়েদের ডেইরি ফার্ম বা দুগ্ধ খামারের পুরো মেকানিজমটা ভীষণ চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এটা শুধু কোনো রূপকথার গল্প বা বাচ্চাদের জন্য বানানো রূপক নয়। একদমই না, এটা আক্ষরিক অর্থে একটা জটিল কৃষিভিত্তিক অর্থনীতি, যার পুরো বিজ্ঞানটা আমাদের চোখের সামনেই রোজ ঘটে চলেছে। দারুণ। তো আম, ওই এল্ডার ঝোপের দৃশ্যটা দিয়ে শুরু করা যাক। ফুলে ভরা একটা এল্ডার গাছ, চারপাশে হয়তো মৌমাছি, মাছি আর প্রজাপতি উঠছে। হ্যাঁ, ওপরের দিকে বেশ একটা গুঞ্জন চলছে, কিন্তু আসল নাটকটা তো ঘটছে গাছের গুড়ির খাজে খাজে। ঠিক, সেখানে রীতিমতো একটা একটা টু ওয়ে হাইওয়ে বা ২ লেনের ট্রাফিক ব্যবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, একদল পিঁপড়ে হুড়ুমুড় করে ওপরের দিকে উঠছে, আর একদল ধীরে সুস্থে নিচে নামছে। এই যে যাতায়াত বা কমিউট, খামারে কর্মরত এই কৃষকদের কাজে যাবার এই দৃশ্যটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আর এই ২ লেনের ট্রাফিকের দিকে তাকালেই কিন্তু একটা অদ্ভুত শারীরিক বৈপরীত্য চোখে পড়ে। শারীরিক বৈপরীত্য দেখতে আলাদা। হ্যাঁ, যারা ওপরের দিকে উঠছে তাদের আচরণ আর শারীরিক গঠন একরকম, আর যারা নিচে নামছে তাদের সম্পূর্ণ আলাদা। ও আচ্ছা, ওঠার দিকের পিঁপড়েগুলো কেমন হয়? ওপরের দিকের পিঁপড়েগুলো প্রচণ্ড ছটপটে, আগ্রহী, দেখে মনে হয় যেন তাদের তর সইছে না। হ্যাঁ, কাজে যাওয়ার তারা। একদম, আর তাদের পেট থাকে একদম পাতলা, ভাঁজ করা, দেখলেই বোঝা যায় তারা প্রচণ্ড ক্ষুধায় কাতর, খালি পেটে কাজে যাচ্ছে। আর নিচের দিকে নামা পিঁপড়েগুলো? তাদের গতি অত্যন্ত ধীর এবং আয়েসী, তাদের পেট ফুলে একেবারে ঢোল হয়ে আছে, ভারী হয়ে গেছে। আরে বাবা, আমার তো এটা পড়ে মানুষের বুফে রেস্তোরাঁয় যাওয়ার কথা মনে পড়ে গেল। হা হা, দারুণ একটা উপমা। কিভাবে? ধরুন, বুফেতে ঢোকার সময় সবার পেটে প্রচণ্ড ক্ষুধা থাকে, চোখে প্রবল আগ্রহ নিয়ে দ্রুত পায়ে টেবিলের দিকে ছুটে যায় সবাই। হ্যাঁ, আর ফেরার সময়? ফেরার সময় তো অতিরিক্ত খেয়ে পেট এমন ভারী হয়ে যায় যে হাঁটার গতি একদম ধীর হয়ে যায়। মানুষ ধীরে সুস্থে হেলে দুলে ফেরে। একদম ঠিক। নামতে থাকা পিঁপড়েগুলোর অবস্থাও ঠিক সেরকম। কিন্তু এখানে মানুষের বুফের সাথে পিঁপড়েদের বুফের একটা খুব মৌলিক পার্থক্য আছে। পার্থক্য? কিরকম পার্থক্য? ওরা কি নিজেদের পেট ভরিয়ে বাড়ি ফিরছে না? না, এখানেই মজাটা। মানুষ বুফেতে গিয়ে কেবল নিজের পেট ভরায়, কিন্তু এই নামতে থাকা ধীর গতির পিঁপড়েদের ফুলে থাকা পেটগুলো আসলে নিজেদের পাকস্থলী হিসেবে কাজ করছে না। তাহলে কার পেট ভরাচ্ছে ওরা? বিজ্ঞানের ভাষায় অনেক প্রজাতির পিঁপড়েদের পেটের ভেতরের অংশে ২টি আলাদা প্রকোষ্ঠ বা চেম্বার থাকে। আচ্ছা। একটি হল তাদের নিজেদের হজমের জন্য বা ব্যক্তিগত পাকস্থলী, আর অপরটি হল সোশ্যাল স্টামাক বা সামাজিক পাকস্থলী। সোশ্যাল স্টামাক সমাজের কাজের জন্য আলাদা একটা পেট? ঠিক তাই, এই ফুলে থাকা পেটটা হল সেই সোশ্যাল স্টামাক।
এগুলো এক একটা কন্টেইনার বা বহনকারী পাত্র বলতে পারেন। ও, বুঝতে পেরেছি। মানে তারা উপরের খামার থেকে পুরো কলোনির জন্য তরল খাবার সংগ্রহ করে আনছে। একদম। অর্থাৎ এরা প্রত্যেকেই এক একটা জীবন্ত স্টোরেজ ট্যাঙ্ক বা লিকুইড ক্যারিয়ার হিসেবে কাজ করছে। অবিশ্বাস্য। হ্যাঁ, মাটির নিচে তাদের যে কলোনি আছে সেখানে অসংখ্য ক্ষুধার্ত লার্ভা, পাহারাদার এবং অন্যান্য পিঁপড়ে অপেক্ষা করছে, যারা কখনো বাইরে বেরোয় না। তোয়া ফিরিয়ে ওই তরলটা তাদের খাইয়ে দেয়। হ্যাঁ, এই তরলটা তারা সেখানে গিয়ে উগরে দেবে, পুরো সমাজের খাদ্যের যোগান দেওয়ার জন্য। মানে ওরা আক্ষরিক অর্থেই দুধের বালতি ভরে বাড়ি ফিরছে। আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম, এই যে ওঠার সময় খালি পেটের পিঁপড়েরা মাঝে মাঝেই নামতে থাকা ভরা পেটের পিঁপড়েদের থামিয়ে দেয়। হ্যাঁ, সুরে সুরে ঘষে একটা যোগাযোগ করে। ঠিক, যেন কি একটা পরামর্শ বা খবর আদান প্রদান করছে। আর ভালো খবর পেলেই, অর্থাৎ ওপরে যে বিরাট ভোজের আয়োজন আছে সেটা নিশ্চিত হলেই, উঠার গতি আরও দ্বিগুণ বেড়ে যায় তাদের। হ্যাঁ, এই যে সিগন্যাল দেওয়াটা, এটাও তো দারুণ। এই সুর বা অ্যান্টেনার মাধ্যমে যোগাযোগটা ওদের পুরো অর্থনীতির একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। ওরা মূলত রাসায়নিক সংকেতের মাধ্যমে নিশ্চিত হয়। মানে ওপরে খাবার আছে তো, খামার ঠিকঠাক চলছে তো, এরকম কিছু। ঠিক তাই। যখনই ওপর থেকে আসা পিঁপড়ে সিগন্যাল দেয় যে ওপরে প্রচুর রসদ আছে, তখন নিচেরগুলোর কাজের স্পৃহা একদম বেড়ে যায়। আচ্ছা, তো এবার সেই খামারের দিকেই তাকানো যাক। পিঁপড়েদের পেটে এই যে তরলটা বা যেটাকে আমরা দুধ বলছি, সেটা আসলে কোথা থেকে আসছে? হ্যাঁ, আসল জায়গায় এসেছি আমরা। গাছের ডগায় তো আর দুধের নদী বয়ে যাচ্ছে না। গাছের কচি ডাল আর পাতার উল্টো দিকে আসলে কি আছে যা তাদের এত বিপুল পরিমাণ খাবার যোগাচ্ছে? সেখানেই আমাদের এই খামারের মূল আকর্ষণ, মানে গরুদের বসবাস। আচ্ছা, এদের বলা হয় প্লান্ট লাইস বা গাছের উকুন। গাছের উকুন। হ্যাঁ, দেখতে কেমন হয় এরা? এগুলো ছোট কালো মখমলের মতো দেখতে পোকা। এরা গাছের কচি ডালে এতই গাদাগাদি করে থাকে যে একে অপরকে একেবারে স্পর্শ করে থাকে। বাপরে! আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এরা একেবারে স্থির, এদের কোনো নড়াচড়া নেই। দৃশ্যটা কল্পনা করলে মনে হয় যেন একটা বিশাল অলস গরুর পাল একটা ঘাসে ভরা মাঠে শুধু এক জায়গায় দাঁড়িয়ে আছে আর সারাদিন ধরে ঘাস চিবোচ্ছে। একদম, এই প্লান্ট লাইসগুলো ঠিক তেমনি গাছের ওপর বসে আছে। কিন্তু এরা খাচ্ছেটা কি? আর পিঁপড়েরাই বা এদের কাছ থেকে কি পাচ্ছে? গাছের শক্ত ছাল থেকে তো আর পিঁপড়েরা রস বের করতে পারে না, তাই না? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। পিঁপড়েদের চোয়াল শক্ত হলেও গাছের ভেতর থেকে রস টেনে বের করার মতো কোনো মেকানিজম তাদের নেই। তাহলে এই প্ল্যান্ট লাইসরা কিভাবে খায়? এদের খাওয়ার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। এদের শরীরে চুলের চেয়েও সূক্ষ্ম একটি শোষক নল বা সাকার। আচ্ছা, একটা ছোট নলের মতো। হ্যাঁ, এই নলটি তারা ঠিক ইনজেকশনের সিরিজের মতো গাছের নরম ছালের ভেতর একেবারে গেঁথে দেয়। ও, বুঝতে পেরেছি। আর যেহেতু গাছের ভেতরে রসের নিজস্ব একটা চাপ বা প্রেশার থাকে, তাই এদের খুব বেশি কষ্ট করে চুষতেও হয় না। মানে রস এমনিতেই এদের শরীরে পাম্প হতে থাকে। ঠিক তাই। এরা সিরেফ এক জায়গায় শান্তভাবে বসে থাকে আর অবিরাম গাছের রস পান করতে থাকে। স্থান পরিবর্তন করার কোনো দরকারই হয় না তাদের, একদম কোনো প্রয়োজনই হয় না। কিন্তু দাঁড়ান, গাছের রস তো আর সরাসরি দুধ নয়। তাহলে এই উকুনগুলো পিঁপড়েদের জন্য দুধ তৈরি করছে কিভাবে? এখানেই প্রকৃতির সেই লিভিং রিফাইনারি বা জীবন্ত শোধনাগারের কনসেপ্টটা আসে। জীবন্ত শোধনাগার মানে ফিল্টার করে? হ্যাঁ, আসলে গাছের রসে প্রচুর পরিমাণে শর্করা বা সুগার এবং জল থাকে, কিন্তু অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন খুব কম থাকে। আচ্ছা। তাই নিজেদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটাতে এই ক্ষুদ্র পোকাগুলোকে গ্যালেন গ্যালেন গাছের রস পান করতে হয়। বাপরে, এত রস খায় ওরা? হ্যাঁ, কিন্তু এত বিপুল পরিমাণ শর্করা তো তাদের শরীরের কোনো কাজে লাগে না। তখন তারা কি করে জানেন? কি করে? তারা সেই অতিরিক্ত চিনিযুক্ত রসটাকে প্রক্রিয়াজাত করে তাদের শরীরের পেছনের দিকে থাকা দুটি ছোট্ট নল দিয়ে ফোটায় ফোটায় বের করে দেয়? একদম। আচ্ছা, ওই দুটি নলকেই তো তাহলে খামারের গরুর বাঁট বা আডারের সাথে তুলনা করা হচ্ছে অ্যাঙ্কেল পলের গল্পে। ঠিক তাই, এই প্রক্রিয়াজাত মিষ্টি তরলটিকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় হানিডিউ। হানি ডিউ, মানটাও বেশ সুন্দর। হ্যাঁ, আর এই হানিডিউ প্রচণ্ড এনার্জি সমৃদ্ধ, আঠালো এবং মিষ্টি, আর এটাই হলো পিঁপড়েদের কাছে অমৃত বা দুধ। মানে তারা এই প্ল্যান্ট লাইসগুলোকে এক ধরনের ন্যাচারাল প্রসেসিং প্ল্যান্ট হিসাবে ব্যবহার করছে। একদম,
গাছ থেকে রস যাচ্ছে উকুনের পেটে, উকুন সেটাকে রিফাইন করে বানাচ্ছে হানিডিউ, আর পিঁপড়ে সেটা সংগ্রহ করছে। দারুণ একটা সাইকেল। তো দুধ তো প্রস্তুত হয়ে গেল, কিন্তু এই দোহন প্রক্রিয়া বা মিল্কিং প্রসেসটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এই জায়গাটা আরও বেশি অবাক করার মতো। মানে ক্ষুধার্ত পিঁপড়েরা যারা এতক্ষণ ওই ডাল বেয়ে ওপরে উঠে আসছিল, তারা এই উকুনের পালের মাঝে গিয়ে ঘুরে বেড়ায়। তারপর যখনই কোনো উকুনের নল থেকে এক ফোঁটা মিষ্টি রস বেরোয়, পিঁপড়েরা সাথে সাথে ছুটে গিয়ে তা পান করে। যেন তৃপ্তিতে বলে ওঠে, আহ কি দারুণ স্বাদ। হা, ঠিক। কিন্তু এই দহন প্রক্রিয়াটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। কেন? সমস্যা কি? এই গরুরা সবসময় আপনা আপনি দুধ দেয় না। তারা এই মিষ্টি রসের ব্যাপারে বেশ কিপটে, সহজে ছাড়তে চায় না। তাহলে পিঁপড়েরা কি করে? জোর করে? না, তখন পিঁপড়েকে রীতিমতো একজন দক্ষ গোয়ালিনীর ভূমিকায় নামতে হয়। গোয়ালিনী? হ্যাঁ, ঠিক যেভাবে একজন গোয়ালিনী গরুকে শান্ত করে তারপর দুধ দহন করে, পিঁপড়েরা ঠিক সেই কাজটিই করে। মানে ওরা গরুকে আদর করে দুধ দোয়ানোর মতো কিছু করে নাকি? আক্ষরিক অর্থেই তাই। পিঁপড়েরা তাদের মাথার নমনীয় সুর বা অ্যান্টেনা ব্যবহার করে। আচ্ছা। এই সুরগুলো তো অত্যন্ত সংবেদনশীল। পিঁপড়েটি খুব সাবধানে ওই প্ল্যান্ট লাইসের পেটের কাছে যায় এবং অ্যান্টেনা দিয়ে অত্যন্ত আলতো করে তার পেটে, আর ওই দুধের নলগুলোতে মৃদু সুরসুরি দেয়। হ্যাঁ, স্ট্রোক করে বা আদর করে। আর এই উদ্দীপনা বা স্টিমুলেশন পেয়ে প্ল্যান্ট লাইসটি শান্ত হয় এবং এক ফোঁটা রস বের করে দেয়। আরে বাবা! আর পিঁপড়েটির সাথে সাথে তা চেটেপুটে খেয়ে নেয়। নিজের ওই সোশ্যাল স্টমাপ না ভরা পর্যন্ত সে একটার পর একটা লাইসের কাছে গিয়ে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে থাকে। একদম। দাঁড়ান, এখানে আমার একটা বড় খটকা লাগছে। হ্যাঁ, বলুন না। আমরা তো জানি পিঁপড়েরা প্রকৃতিতে অত্যন্ত লড়াকু এবং আক্রমণাত্মক প্রাণী হিসেবে পরিচিত। হ্যাঁ, তা তো বটেই। ওরা দল বেঁধে বড় বড় পোকামাকড় শিকার করে, শত্রুকে ছিঁড়ে ফেলে। তো এই প্ল্যান্ট লাইসগুলো যখন রস দিতে চাইছে না, হ্যাঁ, তখন পিঁপড়েরা তো চাইলেই এক কামড়ে ওই পোকাগুলোকে মেরে ফেলে, পেটের ভেতর থেকে সব রস বের করে নিতে পারে। হুম, এত সময় নিয়ে সুরসুরি দিয়ে আদর করার কি দরকার ওদের? খুব লজিক্যাল একটা প্রশ্ন। একজন লড়াকু যোদ্ধার পক্ষে এমন নরম আচরণ করার বৈজ্ঞানিক কারণ কি, তাই তো? হ্যাঁ, মানে জোর করলেই তো পারে। এই প্রশ্নটাই আসলে এই পুরো ইকোসিস্টেমের সবচেয়ে বড় রহস্যের জট খুলে দেয়। বিবর্তনের দিক থেকে দেখলে জোর করে বা আক্রমণ করে হয়তো পিঁপড়েরা সাময়িকভাবে লাভবান হতো, একদিনের জন্য পেট ভরে রস পেয়ে যেত। ঠিক। কিন্তু তাতে তো ওই প্ল্যান্ট লাইসগুলো মারা পড়ত বা ভয় পেয়ে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করত। আচ্ছা, তার মানে সোর্সটাই শেষ হয়ে যেত। ওহো, আচ্ছা। অর্থাৎ সোনার ডিম পাড়া হাঁসকে একবারে কেটে ফেলার মতো বোকামি ওরা করতে চায় না। একদমই তাই। পিঁপড়েরা তাদের প্রবৃত্তি বা ইনস্টিংক্ট দিয়েই জানে যে টেকসই খাদ্য সরবরাহর জন্য আক্রমণাত্মক আচরণের চেয়ে নম্রতা এবং উদ্দীপনা অনেক বেশি কার্যকরী। সেই আঙ্কেল পলার গল্পে যেমন ক্লেয়ারকে বলছিল, একটা দারুণ দার্শনিক কথা ছিল, নম্রতা দিয়ে কি না অর্জন করা যায়। হ্যাঁ, এই কথাটা এখানে পুরোপুরি বিজ্ঞানসম্মত। পিঁপড়ের এই আলতো স্পর্শ বা স্টিমুলেশন আসলে প্ল্যান্ট লাইসকে একটা সিগন্যাল দেয়। কি সিগন্যাল? সিগন্যালটা হলো, আমি এখানে আছি, তোমার কোনো ভয় নেই। ভয় নেই? মানে পিঁপড়েরা কি ওদের পাহারাও দেয় নাকি? অবশ্যই। প্রকৃতিতে এই প্ল্যান্ট লাইসদের অনেক শত্রু আছে, যেমন ধরুন লেডি বাগ বা অন্যান্য শিকারী পোকা যারা এদের ধরে খেয়ে ফেলে। আচ্ছা। পিঁপড়েরা যেহেতু এদের দুধ দহন করে, তাই তারাই খামারটাকে নিজেদের মহামূল্যবান সম্পত্তি মনে করে। তার মানে কেউ অ্যাটাক করতে এলে কোনো শিকারী পোকা এই লাইসদের আক্রমণ করতে এলে পিঁপড়েরা আক্ষরিক অর্থে পাহারাদারের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের রক্ষা করে। আরে বাহ! অর্থাৎ এটা একটা নিখুঁত মিথস্ক্রিয়া বা সিম্বায়োসিস। ঠিক তাই। লাইসরা পাচ্ছে বডিগার্ড বা সুরক্ষা, আর পিঁপড়েরা পাচ্ছে আনলিমিটেড কার্বোহাইড্রেট বা এনার্জি ড্রিঙ্ক। কি অসাধারণ একটা ডিল! সুরক্ষা দাও আর বিনিময়ে ট্যাক্স হিসেবে হানিডিউ নাও। প্রকৃতির এই ইকোনমি সত্যি অবাক করার মতো। হ্যাঁ, রীতিমতো অবাক করার মতো। আচ্ছা, এই যে এত সুন্দর একটা ডেইরি ফার্মের কথা আমরা জানলাম, এটা কি কেবল নির্দিষ্ট কোনো গাছেই ঘটে? মানে শুধু এল্ডার গাছেই? না, না, এটি কেবল একটি গাছের মধ্যে সীমাবদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর বিস্তৃতি আরও বিশাল। মানে আমরা আমাদের আশেপাশের যে কোনো গাছে এটা দেখতে পাবো? হ্যাঁ, আমাদের চারপাশের অসংখ্য গাছে, বাগানে পিঁপড়েদের এমন খামার ছড়িয়ে আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, কি?
গাছের ধরন অনুযায়ী এই গরু বা প্ল্যান্টলাইজদের রঙেরও দারুণ বৈচিত্র্য দেখা যায়। রঙের বৈচিত্র্য মানে খামারের গরুর রঙের মতো, এক এক খামারে এক এক রঙের গরু। হ্যাঁ, যেমন ধরুন গোলাপ গাছ বা বাঘাকপির পাতায় যে প্ল্যান্টলাইজগুলো থাকে তাদের রং হয় একদম সবুজ। আচ্ছা, আবার এলডা, শিম, পপি, বিছুটি বা উইলো গাছে এদের রং হয় একেবারে কুচকুচে কালো। ওহ, শুধু তাই নয়, আমি গল্পে পড়ছিলাম যে ওক বা থিসল গাছে এরা দেখতে নাকি ব্রোঞ্জ বা তামাটে রঙের হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। আর করবি গাছ বা বাদাম গাছে এদের রং হয় হলুদ। মানে রঙের বিশাল এক ভ্যারাইটি, কিন্তু রং যেমনই হোক না কেন, সবারই সেই দুটি নল আছে এবং সবাই পিঁপড়েদের জন্য এই মিষ্টি ভোজের আয়োজন করে। বাপরে, এই তথ্যগুলো জানার পর চারপাশে প্রকৃতিকে দেখার দৃষ্টিভঙ্গিটাই তো বদলে যায়। একদম। সেই গল্পে যেমন এমিল এবং জুলস নামের বাচ্চা দুটো এই নতুন জ্ঞান পেয়ে এতটাই রোমাঞ্চিত হয়েছিল যে তারা তৎক্ষণাৎ বাগানে বেরিয়ে পড়ে খুঁজতে। হ্যাঁ, এবং অবাক করা ব্যাপার হলো মাত্র 1 ঘন্টার মধ্যে তারা 4 ধরনের আলাদা আলাদা প্ল্যান্টলাইজ খুঁজে বের করে ফেলে। দারুণ। এই যে নতুন কিছু শিখে সেটাকে সাথে সাথে নিজের চারপাশে খুঁজে দেখার যে আনন্দ, সেটাই তো প্রকৃতি পাঠের সবচেয়ে বড় সার্থকতা। ঠিক, জ্ঞান তখনই সবচেয়ে মূল্যবান হয় যখন আমরা চারপাশের জগৎকে নতুনভাবে দেখতে শিখি। সত্যিই তাই। আমরা হয়তো প্রতিদিন বাগানের পাশ দিয়ে হেঁটে যাই, গাছের পাতায় পিঁপড়েদের হেঁটে যেতে দেখি, কিন্তু আমরা কখনো থামি না, তাই না? না, আমরা খেয়ালই করি না। আমরা সাধারণ মানুষ যারা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে দাবি করি, তারা হয়তো টেরেই পাই না যে আমাদের চোখের সামনেই প্রতিদিন এত জটিল একটা ইকোনমিক সিস্টেম কাজ করে যাচ্ছে। আমরা ভাবি ওরা এমনিই ঘুরে বেড়াচ্ছে বা হয়তো বাসা বানাচ্ছে। হ্যাঁ, কিন্তু আজকের এই আলোচনার পর অন্তত এটা পরিষ্কার যে পিঁপড়েরা শুধু লড়াকু যোদ্ধা বা পরিশ্রমী শ্রমিক নয়। তারা অত্যন্ত দক্ষ, ধৈর্যশীল এবং আদর যত্ন করতে জানা কৃষকও বটে। একদম। আর জানেন, এ পুরো চমৎকার দৃশ্যপট থেকে বিজ্ঞানের পাশাপাশি একটা গভীর দার্শনিক ভাবনার জায়গাও কিন্তু তৈরি হয়। কিরকম ভাবনা? একটু ভেবে দেখলে অবাক হতে হয়, পিঁপড়েরা আকারে কত ক্ষুদ্র। তাদের মানুষের মতো কোনো উন্নত মস্তিষ্ক নেই, ল্যাবরেটরি নেই, কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি বা ভাষা নেই। হ্যাঁ, পুরোটাই তো প্রবৃত্তি। ঠিক, তারা সম্পূর্ণভাবে তাদের প্রাকৃতিক প্রবৃত্তি বা ইনস্টিংক্ট দ্বারা চালিত হয়। অথচ শুধুমাত্র সেই প্রবৃত্তি দিয়ে তারা এত সুসংগঠিত, এত শান্তিপূর্ণ এবং টেকসই একটি কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে। যেখানে বলপ্রয়োগের বদলে পারস্পরিক সহাবস্থান বা সিম্বায়োসিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একদম। এখন ভাবার বিষয় হল, যদি এই ক্ষুদ্র পিঁপড়েরা সম্পূর্ণ প্রবৃত্তি দিয়ে এমন একটি সমাজ গড়তে পারে, তাহলে আরও কি আছে, তাই তো? হ্যাঁ, আমাদের পায়ের নিচে মাটির গভীরে কিংবা পাতার আড়ালে পোকামাকড়দের ওই নীরব জগতে আরও কত শত অবিশ্বাস্য এবং জটিল সমাজ ব্যবস্থা লুকিয়ে আছে যা আমরা আজও আবিষ্কার করতে পারিনি। গায়ে কাঁটা দেওয়ার মতো একটা কথা। প্রকৃতির এই বিশাল পাঠশালায় আমরা মানুষেরা হয়তো এখনও প্রথম সারির ছাত্র মাত্র। একদম ঠিক বলেছেন। কি চমৎকার একটা ভাবনা। সত্যি, আমরা মানুষেরা প্রকৃতির এই বিশাল ক্যানভাসের খুব সামান্য একটা অংশই দেখতে পাই। এই ছোট্ট পিঁপড়ে আর তাদের গরুর পালের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির দিকে নজর দেওয়ার মতো চোখ থাকলে সাধারণ একটি গাছের পাতায়ও আস্ত একটি সাম্রাজ্যের খোঁজ পাওয়া সম্ভব। একদম। যারা আজ আমাদের এই আলোচনা শুনছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে। পরের বার যখন ব্যালকনির টবে, বাগানে বা রাস্তার ধারের কোনো গাছের পাতায় সারিবদ্ধভাবে পিঁপড়েদের চলতে দেখবেন, তখন একটু সময় নিয়ে সেখানে দাঁড়াবেন। হ্যাঁ, দারুণ একটা ব্যাপার খেয়াল করা যেতে পারে। একটু খেয়াল করলেই হয়তো দেখবেন ওরা কি দ্রুত উপরের দিকে ছুটছে নাকি পেট ফুলিয়ে ধীর পায়ে নিচে নামছে। তখন হয়তো আমাদের আজকের এই আলোচনার কথা মনে পড়ে যাবে। ঠিক, মনে রাখবেন, এই পিঁপড়েরা স্রেফ এলোমেলো হাঁটছে না, বরং নিজেদের গোপন কোনো ডেইরি ফার্মের দিকে কাজে যাচ্ছে, ঠিক মানুষের মতোই। অসাধারণ। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানে শেষ করছি। চারপাশের প্রকৃতির দিকে চোখ কান খোলা রাখুন। কে জানে, আমাদের নিজেদের বাগানেই হয়তো এমন নতুন কোনো বিস্ময় লুকিয়ে আছে। সবাই ভালো থাকবেন। বিদায়।